Hello everyone, a very good morning to all of you. Welcome to my channel. Today is 12th July 2025 and on this day I am going to discuss the very important editorials and the daily news. এর complete analysis থাকবে তোমাদের জন্য very important updates with respect to India defense, India respect এ যদি আমরা political domain দেখি তাহলে বেশ কিছু important updates এসেছে যেগুলো আজকের নিউজ পেপারের ফ্রন্ট পেজ এবং along the newspaper সেটাকে পাবলিশ করা হয়েছে, যেগুলো পরীক্ষার রেসপেক্টে ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়েছে সেগুলো নিয়ে একটা কমপ্লিট ডেলি ডিসকাশন তোমাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করি। হোপফুলি তোমরা এই সেশনটা থেকে উপকৃত হচ্ছ। তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। অ্যান্ড দিস ইজ দ্য ফ্রন্ট পেজ অফ দ্য নিউজ যে পেপার, যেখানে কিন্তু দুটো আর্টিকেল নিয়ে ডিসকাশন করা হচ্ছে। ফার্স্ট ইজ উইথ রেসপেক্ট টু দ্য সাইমালটেনিয়াস ইলেকশন। বলা হচ্ছে সাইমালটেনিয়াস ইলেকশন বিল গিভস ইলেকশন কমিশন আনব্রিডলড পাওয়ার, লুফোলস রিমেন এক্স CGI। তাহলে এখান থেকে আমাদের বেশ কিছু ইম্পর্টেন্ট আপডেটস আছে। মূলত ইট ইজ অ্যাকচুয়ালি রিলেটেড উইথ দ্য সাইমালটেনিয়াস ইলেকশন। প্রথমত সাইমালটেনিয়াস ইলেকশন কি? সাইমালটেনিয়াস ইলেকশন মানে হচ্ছে এমন একটা ইলেকশন যেখানে লোকসভা, স্টেটের যে ভোট হয় অর্থাৎ স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি এবং লোকাল বডিজের, এই যে তিনটে টাইপের ভোট হয় আমাদের কান্ট্রিতে, যেখানে আমাদের ডিরেক্ট অ্যাডাল্ট সাফরেজ অর্থাৎ 18 বছর ঊর্ধ্বের মানুষরা ডিরেক্টলি সেখানে ভোট কাস্ট করে। সেই যে প্রসেস, ডিফারেন্ট টাইপে ইলেকশন করলে কি হয়, প্রচুর ইলেকশনের কস্ট থাকে। সেই কস্টকে মিনিমাইজ করার জন্য ওয়ান নেশন ওয়ান ইলেকশন, এই নামটা মনে রাখবে, এটাকে এনশিওর করার জন্য এখানে একটা বিলের কথা বলা হয়েছে যেটাকে বলা হয় সাইমালটেনিয়াস ইলেকশন বিল। সেটাকে জাজ করার জন্য, ভেরিফাই করার জন্য একটা কমিশন তৈরি করা হয়। অ্যান্ড সেখানে দুজন এক্স চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ছিলেন। কে ছিলেন? DY চন্দ্রচূড় এবং JS খেকার। তারা কিন্তু বলেছে যে পার্লামেন্টারি জয়েন্ট কমিটি একটা তৈরি করা হয়েছিল, এই বিলটা সম্বন্ধে রিভিউ করা হয়েছে। বলা হয়েছে এই বিল যদি ইমপ্লিমেন্ট হয় তাহলে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে কিন্তু অ্যাবসলিউট পাওয়ার চলে যাবে, বাট দেয়ার আর সার্টেন লুফোলস। অলদো এইভাবে ইলেকশন করানো যেতে পারে, বাট উই শুড মেনটেন দ্য বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন। এই জায়গায় নিয়ে আমরা যদি দেখি কোন বিলের কথা বলা হয়েছে, এখানে যে বিলটার কথা বলা হয়েছে দ্যাট ইজ 129 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল। এই নামটা মনে রাখবে, এই নিয়েই কিন্তু আজকের আর্টিকেলটা। নেক্সট আমরা যদি দেখি এই যে আইডিয়া অফ সাইমালটেনিয়াস ইলেকশন ইন ইন্ডিয়া, এটার মানে কি বলা হচ্ছে আমি অলরেডি বললাম। আমরা এক এক সময় দেখবে আমাদের লোকসভার ভোট আসে, কখনো আমাদের রাজ্যের বিধানসভার ভোট আসে, কখনো আমরা দেখা যায় পঞ্চায়েত ভোট দিতে যাই, যারা মিউনিসিপ্যালিটিতে থাকে তখন তারা মিউনিসিপ্যালিটিতে ভোট দিতে যায়। ফলত আমরা যদি অ্যাডমিনিস্ট্রেটিভ হায়ারার্কি দেখি বা অ্যাডমিনিস্ট্রেটিভ সেট আপ দেখি, তাহলে মোস্ট অফ দ্য টাইম অফিসার্সদের এন্টায়ার কান্ট্রিকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে কিন্তু ভোট প্রসিডিওরকে এনশিওর করার জন্য কাজ করতে হয়। সো দেয়ার ইজ ওয়ান বিল যেটা নিয়ে আলোচনা হয়েছে, 129 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল, যেটাকে নিয়ে ডিসকাস করা হচ্ছে কি what are the possibility for the introduction of the simultaneous election in our country। মানে একবারই একজন ব্যক্তি ভোট দিতে যাবে, 3 জায়গার জন্য তারা ভোট দিয়ে চলে আসবে, বা 3টের জন্য লোকসভা, স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা লোকাল বডি। দিস ইজ দ্য কনসেপ্ট অফ কি সাইমালটেনিয়াস ইলেকশন ইন আওয়ার কান্ট্রি। এটাকেই বলা হয় ওয়ান নেশন ওয়ান ইলেকশন। এটা ইন্ট্রোডিউস করার জন্য দুটো বিল আছে। ওয়ান ইজ 129 অ্যামেন্ডমেন্ট বিল, 2024 ইন্ট্রোডিউসড হয়, যেটাকে বলা হচ্ছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিল। অ্যানাদার ইউনিয়ন টেরিটরিতেও যাতে সাইমালটেনিয়াস ইলেকশন করা যায় তার জন্য আছে ইউনিয়ন টেরিটরি ল অ্যামেন্ডমেন্ট বিল 2024। সাইমালটেনিয়াস ইলেকশন যদি আমরা দেখি, যেখানে লোকসভা এবং স্টেট অ্যাসেম্বলির ইলেকশন কিন্তু একসাথে করানো হবে, এবং 1951 থেকে 1967 ওয়াজ দ্য টাইম, যেই সময় কিন্তু আমাদের কান্ট্রিতেও সাইমালটেনিয়াস ইলেকশন করানো হতো। এবার আমরা যদি এই 129th অ্যামেন্ডমেন্ট বিলটাকে নিয়ে ইন জেনারেল ডিসকাস করি, সেটা দেখব এটা কিন্তু মেনলি রেকমেন্ড করে লোকসভা এবং রাজ্যের যে স্টেট অ্যাসেম্বলির ভোটকে কিন্তু একত্রে করার জন্য। এবং দ্য বিল প্রপোজ করেছে কি অ্যাডিং আর্টিকেল 82A 1 থেকে 6 অফ দ্য কনস্টিটিউশন, যাতে টু অ্যালাইন দ্য টার্মস অফ দ্য লোকসভা। সাম যদি আর্টিকেলস দেখি 82 এর সাবক্লস হিসাবে 1 থেকে 6কে একসাথে করার প্রপোজাল দেওয়া হয়েছে। ফর এক্সাম্পল 82 এতে কি বলা হয়েছে, provides for the timeline for the president to bring into force the proposed change on the date of the first sitting of the Lok Sabha. These are the some of the things, but in general আমরা যদি দেখি এর যদি সাইমালটেনিয়াস ইলেকশনের কথা বলা হয়, সাইমালটেনিয়াস ইলেকশন করার ক্ষেত্রে চিফ জাস্টিসের যে মেইন যে
recommendation, that is the thing is with respect to the appointment of the members of the election commission of India. Generally আমাদের কান্ট্রিতে একজন চিফ ইলেকশন কমিশনার থাকে, অ্যাপার্ট ফ্রম দিস দুজন কিন্তু আনাদার ইলেকশন কমিশনার থাকে, বাট দেয়ার ইজ অলসো a question in terms of the transparency, neutrality, এইগুলো হচ্ছে কিন্তু আমাদের কোয়েশ্চেনে আসে, মানুষের কাছে পাবলিক ট্রাস্ট নিয়ে কিন্তু বারংবার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কোয়েশ্চেনে এসে। বাট হোয়াট ক্যান বি দ্য সলিউশন, হোয়াট উই ক্যান ডু টু ব্রিং দ্য ট্রান্সপারেন্সি অফ দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অ্যাজ পার দ্য রেকমেন্ডেশন অফ ভেরিয়াস রিপোর্টস, ল কমিশন রিপোর্ট এবং চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, যদি সুপ্রিম কোর্টের এক্স চিফ জাস্টিসের রেকমেন্ডেশন দেখি, অলওয়েজ দেয়ার ইজ এ ভেরি ব্রাইট রেকমেন্ডেশন টু ব্রিং দ্য ট্রান্সপারেন্সি ইন দ্য ওয়ার্কিং প্রসিডিউর, অ্যাপয়েন্টমেন্ট প্রসিডিউর অফ দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, দ্যাট ইজ দ্য ক্রিয়েশন অফ ওয়ান কমিশন। বলা হয়েছে এই যে অ্যাপয়েন্টমেন্ট কমিটি তৈরি করার কথা, এবং অ্যাপয়েন্টমেন্ট কমিটির মধ্যে থাকবে প্রাইম মিনিস্টার, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হু উইল বি রিপ্রেজেন্টিং দ্য জুডিশিয়ারি আর্ম, ঠিক, এবং লিডার অফ অপোজিশন। এই লিডার অফ অপোজিশন সিজিআই এবং প্রাইম মিনিস্টার দ্বারা যদি কোনো কমিটি তৈরি হয় এবং তারা যদি একটা কোনো ব্যক্তিকে নমিনেট করে, সেই ব্যক্তি কিন্তু শুধুমাত্র ইসিআই এর মেম্বার হওয়ার জন্য এলিজিবল হবে। দিস কাইন্ড অফ সাজেশন বলা হয় কারণ জুডিশিয়ারি ইজ দ্যাট কি চেক অ্যান্ড ব্যালেন্স সিস্টেম আমাদের কান্ট্রিতে কিন্তু মেনটেন করে। তাহলে জুডিশিয়ারির যে ভাইটাল পার্সোনালিটি চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে যদি এই অ্যাপয়েন্টমেন্ট কমিটিতে আনা হয়, তাহলে কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওপর যে পাবলিক ডিস্ট্রাস্ট বা পাবলিক যে মিসট্রাস্ট, সেটাকে অনেকটাই আমরা ব্যাক করাতে পারবো। সো দিস ইজ ওয়াল ফ্রম দ্য ফার্স্ট আর্টিকেল। নাও আমরা যদি দেখি নেক্সট আর্টিকেল কি আছে, 9 পাক সাইটস হিট ডিউরিং দ্য অপারেশন সিন্দুর দোভার। রিসেন্টলি একটা ইভেন্ট হয় কি, 62nd কনভোকেশন অফ দ্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মাদ্রাস, আইআইটি মাদ্রাসের একটা কনভোকেশন অনুষ্ঠানে আমাদের কান্ট্রির যিনি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল কিন্তু এই স্টেটমেন্ট দেয় যে অল দ্য পাকিস্তান ইজ ক্লেমিং দ্যাট পাকিস্তানের কোনো ড্যামেজ হয়নি, পাকিস্তান অপারেশন সিন্দুরকে সাকসেসফুলি রিটেলিয়েট করতে পেরেছে, বাট দিস ইজ দ্য টাইম ফ্রম দ্য সাইড অফ ভেরি ইম্পর্টেন্ট পার্সোনালিটি উইথ রেসপেক্ট টু ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি। অজিত দোভাল স্যার কিন্তু বলেছেন যে ইয়েস, অপারেশন সিন্দুর ইজ ভেরি মাচ সাকসেসফুল, যেখানে বিভিন্ন ইন্ডিজিনিয়াস সিস্টেম এবং আমাদের যে ব্রহ্মস মিসাইল সিস্টেম কিন্তু সাকসেসফুলি ক্রুশিয়াল রোল প্লে করে এই অপারেশন সিন্দুরে, এবং 9টা পাকিস্তান সাইটকে কমপ্লিটলি ডিস্ট্রয় করা হয়। সো দিস ইজ দ্য এন্টায়ার থিং। এর থেকে বেশি এই নিউজটা থেকে পড়তে হবে না, বাট দ্য সাইমালটেনিয়াস ইলেকশন ইজ ভেরি ক্রুশিয়াল। তোমরা আমি যেটুকু করে ডিসকাশন করলাম এটা মাথায় রাখবে। নেক্সট, মুভিং টু দ্য নেক্সট আর্টিকেল অফ দ্য ডে, যমুনা রিভার রিজুভিনেশন। যমুনা নদীকে রিভাইভ করার যে চেষ্টা, তার জন্য অমিত শাহ আস্ক দ্য দিল্লি গভর্নমেন্ট টু ডাবল ইটস ওয়েস্ট ট্রিটমেন্ট ক্যাপাসিটি বাই 2028, ভেরি ইম্পর্টেন্ট অ্যাজ ওয়ান লাইনার। বাট উই শুড রিমেম্বার ওয়ান থিং, এই যমুনা নদী কি, যমুনা ইজ এ ট্রিবিউটারি অফ গঙ্গা। যমুনা ইজ সাফারিং ফ্রম কি হিউজ ইন্ডাস্ট্রিয়াল পলিউশন, এবং প্রচুর নদীর জল, কলকারখানার জল এই নদীতে মেশে, এবং আমরা যে জায়গাটা দেখি যমুনাতে কিন্তু প্রত্যেক সময় উইন্টারের সময় ফ্রোথ, সাদা যে ফ্যানা, হোয়াইট ফোম, এইগুলো কিন্তু এই নদীর ওপর তৈরি হয়, এবং যার মধ্যে কিন্তু বিভিন্নভাবে সালফাইডের প্রেজেন্স আমরা দেখতে পাই। দ্যাট ইজ দ্য মেন প্রবলেম উইথ দ্য যমুনা রিভার। নাও এই যমুনাকে ট্রিটমেন্ট করার জন্য, যমুনা রিভার সিস্টেমকে রিভাইভ করার জন্য ফান্ডকে ডাবল করতে বলা হয়েছে। প্রথমত যমুনা রিভার সিস্টেম, যমুনা যদি আমরা দেখি, দিস ইজ দ্য ট্রিবিউটারি অফ গঙ্গা, এবং এটা হিমালয়ের কাছে যমুনেত্রী গ্লেশিয়ারের কাছে বান্দারপুঞ্জ পিক থেকে কিন্তু এই যমুনা নদী তৈরি হয়েছে। নেক্সট, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, হরিয়ানা দিয়ে এটা ফ্লো করার পর ফাইনালি যমুনা এন্টার্স দিল্লি, এবং দিল্লির কাছে এটা গঙ্গার সাথে মার্জ হয়েছে নিয়া ত্রিবেণী, সঙ্গম, এলাহাবাদ, প্রয়াগরাজ। ওকে, এটা গঙ্গার লার্জেস্ট ট্রিবিউটারির মধ্যে একটি, যার আমরা যদি দেখি টোন ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট লংগেস্ট ট্রিবিউটারি অফ যমুনা। নেক্সট, যমুনা নদীর যে ট্রিবিউটারি টোন, সেটা কিন্তু জয়েন করে যমুনাকে বিলো কালসি বিফোর দ্য ল্যাটার লিভস দ্য হিল, অর্থাৎ যমুনা নদী যখন হিলি রিজিয়ন ছেড়ে বেরিয়ে আসছে এবং প্লেনে এন্টার করছে, অ্যাট দ্যাট মোমেন্ট টোন নদী এসে কিন্তু যমুনাকে মিট করে। এখানে দ্য ওয়াটার ক্যারিড বাই দ্য টোন ইজ টুয়াইস দ্য ওয়াটার ক্যারিড বাই দ্য যমুনা। টোনের যে জল সেটা কিন্তু অনেক ভলিউমিনাস থাকে অ্যাজ কম্পেয়ার টু যমুনা, এবং ওয়েন যমুনার সাথে এটা টোন মিট করে, আফটার দ্যাট যমুনার যে এন্টায়ার লেন্থ সেটা কিন্তু অ্যালুভিয়াল প্লেনে এন্টার করে এবং আমাদের গঙ্গার সাথে মিশে যায়। যমুনার
গঙ্গার যে দোয়াব সেটা ভেরি ফার্টাইল এবং ভেরি মাচ হেল্পফুল ফর দ্য কাল্টিভেশন অফ দ্য ফার্মার্স ইন দ্য নর্দার্ন ইন্ডিয়া। এছাড়া বিভিন্ন ধরনের সিটি, ফর এক্সাম্পল দিল্লি, নয়ডা, মাথুরা, আগ্রা, ফিরোজবাদ, এগুলো কিন্তু এলাহাবাদ, এগুলো কিন্তু এই নদীর তীরে অবস্থিত। দিস ইজ দ্য পিকচার। যদি আমরা দেখি, যমুনা কিন্তু বান্দারপুঞ্জ গ্লেশিয়ার থেকে তৈরি হয়েছে, নিউ দিল্লি থেকে পাশ দিয়ে বেরিয়েছে। আকরা ইজ অলসো সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্ক অফ দ্য যমুনা রিভার, এবং এলাহাবাদের কাছে এসে দেখবো এটা গঙ্গার সাথে গিয়ে মার্চ করেছে। যমুনার যদি মেন ট্রিবিউটারি ধরি, আমরা দেখব চম্বল, সিন্ধ, বেতোয়া অ্যান্ড কেন আর দ্য 4 tributaries of the Jamuna. Chambal is one of the river যার ধারে আমরা কি দেখতে পাই, গালি ইরোশন দেখতে পাই, ভেরি ইম্পর্টেন্ট গালি ইরোশন। বুন্দেলখণ্ড প্ল্যাটু, এগুলো কোথায় থাকে? চাম্বলের তীরে। চাম্বলের ইম্পর্টেন্ট ট্রিবিউটারি কি? বানাস। কালী সিন্ধ, পার্বতী ইজ দ্য ট্রিবিউটারি অফ দ্য চাম্বল, যেগুলো কিন্তু আরাভল্লির কাছ থেকে তৈরি হয়েছে এই চম্বল নদীটা। এছাড়া আমরা যদি দেখি সিন্ধ, বেতোয়া, কেন, দিস আর ইম্পর্টেন্ট ট্রিবিউটারি অফ যমুনা। তাহলে এটার সাথে আমরা এন্টায়ার জায়গাটাকে ডিসকাস করলাম। আমরা যদি এই ম্যাপটাও দেখে নিই, গঙ্গা এন্টায়ার রিভার সিস্টেম, যার একটা ট্রিবিউটারি যমুনা নিয়ে আজকে আলোচনা হয়েছে। এছাড়া রামগঙ্গা, গামতি, ঘাঘর, গন্ডক, কোশি। তিস্তা হচ্ছে আনাদার ট্রিবিউটারি অফ দ্য ব্রহ্মপুত্র, যেটা কিন্তু বাংলাদেশে জয়েন করে, এবং গঙ্গা এবং ব্রহ্মপুত্র মিলিয়ে তৈরি হয় পদ্মা। পদ্মার সঙ্গে মিশে মেঘনা, এবং মেঘনা এন্টায়ারলি কিন্তু ফল করে আমাদের বে অফ বেঙ্গলি, এবং এখানে ওয়ার্ল্ড লার্জেস্ট ডেল্টা তৈরি হয়। সো দিস ইজ দ্য এন্টায়ার থিং। আমরা যদি দেখি লাহিত, Subansiri is a tributary of Brahmaputra. On the other hand, Damodar, Hooghly is a distributary of the Ganga. Now, আশা করি আমি এন্টায়ার জায়গাটাকে তোমাদের কাছে ক্লারিফাই করতে পারলাম। নেক্সট আমরা চলে যাব পরের আর্টিকেলে। কালকের দিনে আমরা দেখলাম মহারাষ্ট্রতে কিন্তু একটা সিকিউরিটি বিল নিয়ে প্রপোজাল এসছে, এবং সাকসেসফুলি সেই মহারাষ্ট্র লেজিসলেটিভ কাউন্সিল থেকে এই বিলকে পাস করা হচ্ছে। তোমাদের কাছে আমার একটা কোয়েশ্চেন থাকলো, স্টেটের রেসপেক্টে দুটো আর্ম আছে, একটা হচ্ছে স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, অ্যানাদার হচ্ছে স্টেট লেজিসলেটিভ কাউন্সিল। এটাকে বলা হয় বিধানসভা, এবং স্টেট লেজিসলেটিভ কাউন্সিলকে কি বলা হয়? বিধান পরিষদ। আমাদের কান্ট্রিতে এমন কতগুলো স্টেট আছে অ্যাপার্ট ফ্রম মহারাষ্ট্র যাদের মধ্যে এই স্টেট লেজিসলেটিভ কাউন্সিল আছে? আমাদের ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু স্টেট লেজিসলেটিভ কাউন্সিল ছিল, দ্যাট ইজ ডিজলভড। কোন সালে ওয়েস্ট বেঙ্গলে স্টেট লেজিসলেটিভ কাউন্সিলকে ডিজলভ করা হয়? দিস ইজ ওয়ান কোয়েশ্চেন। নাও আমরা যদি দেখি, মহারাষ্ট্রে যেহেতু স্টেট লেজিসলেটিভ কাউন্সিল আছে, সেখান থেকেও এই বিলকে পাস করানো হয়েছে। এটা কি রেসপেক্টে বিল? ইট ইজ এ বিল টু কার্ভ ডাউন দ্য অ্যাক্টিভিটি অফ দ্য কি লেফট উইং এক্সট্রিমিজম। আমরা এটা কালকের দিনে দাঁড়িয়ে দেখেছিলাম, লেফট উইং এক্সট্রিমিজমকে হিট করার জন্য, পাবলিক সেফটি সিকিউরিটিকে প্রমোট করার জন্য দিস কাইন্ড অফ বিল ইজ বিং পাসড বাই দ্য মহারাষ্ট্র গভর্নমেন্ট। সো এরপরে আমরা চলে আসবো নেক্সট আর্টিকেল অফ দ্য ডেতে। This is the editorial page. Before analyzing the editorial page, there are another certain information, that is genetic analysis of the Assam rhino horn sample initiated. Assam is one of the home এবং গ্রেট হ্যাবিটেশন অফ দ্য ওয়ান হর্ন রাইনোস। সেই জায়গায় দাঁড়িয়ে ওয়ান হর্ন রাইনোসদের যে জেনেটিক অ্যানালিসিস, স্যাম্পল কালেকশন, সেগুলোকে কিন্তু কন্ডাক্ট করা হচ্ছে আসাম ফরেস্ট ডিভিশনের দ্বারা। এই জায়গাটা থেকে আমাদের দেখতে হবে যে দিস ইজ আসাম স্টেট, এবং আসাম ইজ ভেরি মাচ বায়োডাইভার্সিটি এখানে আছে। এবং আসামের যদি আমরা ন্যাশনাল পার্ক দেখি, দেয়ার আর 7 ন্যাশনাল পার্কস ইন আসাম। রায়মোনা ন্যাশনাল পার্ক, মানস ন্যাশনাল পার্ক, উড়াম, নামেরি, কাজিরাঙ্গা, দিহিং পাটকাই এবং দিব্রু সিখোয়া আর দ্য 7 ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্কস যেগুলো আসামে অবস্থিত। আমরা যদি দেখি, আমাদের যে আসামের যে 6 ন্যাশনাল পার্ক, সেটা নোটিফাইড হয় 2021 সালে অ্যাজ দ্য রায়মোনা ন্যাশনাল পার্ক, অ্যান্ড লেটেস্ট 2021 জুন মাসে দিহিং পাটকাই ন্যাশনাল পার্কেও কিন্তু অ্যাড করা হয় অ্যাজ আ ন্যাশনাল পার্ক। আর এই কাজিরাঙ্গা, মানস, দিস আর দ্য হোম টু দ্য ওয়ান হর্ন রাইনোস। দিস ইজ দ্য পিকচার, যেগুলো কিন্তু আসামে আমরা পাওয়া যায়। নাও ওয়ান হর্ন রাইনোস সম্বন্ধে আমরা জানবো। মেনলি আমাদের যদি এন্টায়ারলি দেখি, এই ওয়ান হর্ন রাইনোর 5টা স্পিসিস পাওয়া যায়। হোয়াইট অ্যান্ড ব্ল্যাক রাইনো আফ্রিকাতে পাওয়া যায়, গ্রেটার ওয়ান হর্ন রাইনো, জাভা রাইনো, সুমাত্রান রাইনো স্পিসিস, যেগুলো আমরা মেনলি এশিয়াতে দেখি। তাহলে এই যে পার্টিকুলার যে স্পিসিসগুলো, হোয়াইট রাইনো স্পিসিস, ব্ল্যাক রাইনো স্পিসিস, যেটা আফ্রিকাতে পাওয়া যায়, এবং আমাদের এশিয়া কন্টিনেন্টে কী কী পাওয়া যায়? গ্রেটার ওয়ান হর্ন রাইনো, জাভা, সুমাত্রান রাইনো। এদের স্টেটাস কি? IUCN এর রেসপেক্টে ব্ল্যাক রাইনো কিন্তু ক্রিটিক্যালি এনজেন্ডার, এবং মেনলি দুটো আফ্রিকান কন্টিনেন্টের মধ্যেই এরা পাওয়া যায়। হোয়াইট রাইনো অন দি আদার হ্যান্ড, এদের যে IUCN স্টেটাস, দ্যাট ইজ দ্য নিয়ার থ্রেটেন্ড
নেক্সট ওয়ান রাইনো, যেটা নিয়ে আজকের আলোচনা, দ্যাট ইজ দ্য ভালনারেবল। জাভা রাইনো ক্রিটিক্যালি এনজেন্ডার এবং সুমাত্রান রাইনো ক্রিটিক্যালি এনজেন্ডার। ইট হ্যাজ গন এক্সটিং ইন মালয়েশিয়া। আর মালয়েশিয়াতে এই সুমাত্রান রাইনোকে পাওয়া যাচ্ছে না। আমাদের ইন্ডিয়া ইজ দ্য হোম, এবং অনলি আমাদের ইন্ডিয়াতে যে রাইনোর স্পিসিসটা আমরা পাই সেটা হচ্ছে গ্রেটার ওয়ান হর্ন রাইনো। এদের ইন্ডিয়ান রাইনো বলা হয়, এবং এদের রাইনোর মধ্যে লার্জেস্ট পপুলেশন এখনও যদি কোনো এক্সটিং মানে বেঁচে থাকে সেটা হচ্ছে এই গ্রেটার ওয়ান হর্ন রাইনো। নেক্সট, ইট ইজ আইডেন্টিফাইড বাই সিঙ্গেল ব্ল্যাক হর্ন অ্যান্ড গ্রে ব্রাউন হাইড অ্যান্ড দ্য স্কিন ফোল্ডস। সো দিস ইজ দ্য এন্টায়ার থিং। নাও মুভিং টু দ্য নেক্সট আর্টিকেল। এখানে দেখো, রিসেন্টলি ডিআরডিও এবং ইন্ডিয়ান এয়ারফোর্স সাকসেসফুলি টেস্ট ফায়ার করেছে ইন্ডিজিনিয়াস আস্ত্রা মিসাইল। আমরা এটা ডিসকাশন করেছিলাম যে ডিআরডিও এবং ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে ফ্লাইট টেস্ট করা হয়েছে ইন্ডিজিনিয়াসলি ডেভেলপড বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল সিস্টেম। কি বলা হয়েছে? এয়ার টু এয়ার মিসাইল সিস্টেমের এটা ক্যাটাগরি। সেই মিসাইল সিস্টেমের নাম কি? আস্ত্রা। ঠিক, এটা উড়িষ্যার কোস্ট থেকে টেস্ট ফায়ার করা হয়েছে সাকসেসফুলি, এটা তোমরা মনে রাখবে। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে আসছি। নেক্সট আর্টিকেল অফ দ্য ডে, দ্যাট ইজ দ্য মারাঠা ফোর্ট সিস্টেম গেটস ইউনেস্কো হেরিটেজ ট্র্যাক। ভেরি ইম্পর্টেন্ট ওয়ান লাইনার ইভেন্ট, কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে তোমাদের মনে রাখতে হবে, যেটা হচ্ছে মারাঠা ফোর্ট কি এবং সেটা ইউনেস্কো ডেজিগনেশন পেয়েছে, ইউনেস্কো ট্যাগের মর্যাদা পেয়েছে। দিস ইজ দ্য বিউটিফুল পিকচার অফ দ্য মারাঠা ফোর্ট। আমরা যদি দেখি এন্টায়ার মারাঠা মিলিটারি ল্যান্ডস্কেপ, সেটা তার মধ্যে 12খানা ফোর্ট আছে মারাঠা ফোর্ট, যেটা কিন্তু সিম্বলাইজ করে দ্য স্ট্রেংথ, দ্য স্মার্ট প্ল্যানিং স্ট্রেংথ অফ দ্য মারাঠা এম্পায়ার। মারাঠা এম্পায়ার যখন আমাদের মিডিয়েভাল ইন্ডিয়াতে গ্রো করেছিল, সেই জায়গায় দাঁড়িয়ে মারাঠা যে দুর্গ, দ্যাট ইজ দ্য মানে বলা যেতে পারে যেটাকে ভেদ করা যায় না, এত স্ট্রিক্ট ভিজিলেন্ট ডিফেন্স সিস্টেম মারাঠা ফোর্স বা মারাঠা এম্পায়ার তৈরি করেছিল। এই ফোর্টগুলো কিন্তু অল অ্যাক্রস ডিফারেন্ট টেরেন্স তৈরি করা, হিলি ফোর্টস আছে, কোস্টাল ফোর্টস আছে, প্লেন্স ফোর্টস আছে, এবং তার মাধ্যমে মারাঠা এম্পায়ারকে সশক্তিকরণ করা হয়েছিল। এর মেন কাজ কী ছিল? এই কিংডমকে প্রোটেক্ট করা, ট্রেড রুটগুলোকে সিকিওর রাখা। বিভিন্ন ধরনের যে ফোর্ট এই মারাঠা এন্টায়ার ল্যান্ডস্কেপের মধ্যে আছে, সেগুলোর মধ্যে আছে শিবনেরি ফোর্ট, সালের ফোর্ট, রাজঘাট ফোর্ট, রায়গড় ফোর্ট। দিস আর দ্য ইম্পর্টেন্ট নেম যেগুলোকে এন্টায়ার, এবং জিঞ্জি ফোর্ট ভেরি ইম্পর্টেন্ট, যেটা তামিলনাড়ুতে আছে। এটা ওয়ান এক্সেপশনাল ফোর্ট, যেটা কিন্তু মারাঠা এম্পায়ারের তামিলনাড়ুতে তৈরি করা আছে, এবং এই সব কটাকে একত্রে কিন্তু ইউনেস্কো হেরিটেজ ট্যাগ দেওয়া হয়েছে। তাহলে এই জায়গাটা তোমরা মনে রাখবে। নেক্সট, পরের আর্টিকেল আমরা দেখে নেব। শুক্লা মেক্স দ্য মোস্ট অফ দ্য ফাইনাল ডে ইন অরবিট অ্যাহেড অফ AX4 মিশন আনডকিং। এরপর আমরা দেখলাম অ্যাক্সিয়াম 4 মিশন ইজ গোয়িং টু বি কমপ্লিটেড সাকসেসফুলি। তার আগের দিন আমাদের কান্ট্রির যে রিপ্রেজেন্টেটিভ ছিল শুভ্রাংশু শুক্লা কিন্তু অল টাইপ অফ যে তার এক্সপেরিমেন্ট সেটাকে কমপ্লিট করছেন, এবং এবার তিনি সাকসেসফুলি ব্যাক করবেন। এইটা নিয়ে আর ফার্দার ডিটেলস দেখার দরকার নেই। নেক্সট আমরা চলে আসবো এই আর্টিকেলটায়, দ্যাট ইজ ইন্ডিয়া টু হোস্ট ম্যানুস্ক্রিপ্ট হেরিটেজ কনফারেন্স। ইন্ডিয়া উইল হোস্ট দ্য ফার্স্ট ইন্টারন্যাশনাল ম্যানুস্ক্রিপ্ট হেরিটেজ কনফারেন্স ইন সেপ্টেম্বর, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি দেখি তার যে 3 দিনের যে কনফারেন্স হবে তার টাইটেল হবে রিক্লেমিং ইন্ডিয়াস নলেজ লিগাসি থ্রু দ্য ম্যানুস্ক্রিপ্ট হেরিটেজ ইজ বিং অর্গানাইজড ইন দ্য ইন্ডিয়া, এবং জ্ঞান ভারতী মিশনের পার্ট হিসাবে এটাকে কিন্তু হোস্ট করা হবে। আমাদের সেপ্টেম্বর মাসের একটা ইম্পর্টেন্ট ডেট হচ্ছে সেপ্টেম্বর 11, 1893। এই ডেটে কিন্তু আমাদের যে সোশ্যাল রিলিজিয়াস রিফর্মার ফ্রম দ্য মডার্ন ইন্ডিয়া স্বামী বিবেকানন্দ চিকাগোতে তার যে গ্রেট বেদান্ত ফিলোসফিকে ব্যাখ্যা করেছিলেন, সেই ডেটাকেও কিন্তু এখানে সাইমালটেনিয়াসলি কমেমোরেট করা হবে। এই ডেটটা মনে রাখবে, 1893 সেপ্টেম্বর 11, স্বামী বিবেকানন্দ। এবং স্বামী বিবেকানন্দ কি বলেছিলেন? ফুটবল গীতা পাঠের থেকেও ফুটবল খেলা অনেক উপযুক্ত, কারণ গীতা পাঠ করলে হয়তো আমরা নলেজ পাবো, বাট কি বলেছিল? ইউথ পপুলেশনকে কিন্তু ফুটবল খেলতে হবে, কারণ তার কাছে মনে হয়েছিল কর্মযোগ ইজ দ্য গ্রেটার যোগ দ্যান দ্য জ্ঞান মার্গ। আমাদের কাছে অনেকগুলো মার্গ আছে, জ্ঞান মার্গ, ভক্তি মার্গ, কর্মযোগ। এই কর্মযোগের প্রতি কিন্তু স্বামী বিবেকানন্দের অলওয়েজ অ্যাটেনশন ছিল, এবং স্বামী বিবেকানন্দ যে ফিলোসফি যে প্রোপাগেট করেছিল তার পরবর্তীকালে রামকৃষ্ণ মঠ বা বেলুড় মঠ তিনি কিন্তু তৈরি করেছিলেন তার গুরু রামকৃষ্ণ পরমহংসদেবের স্মৃতির স্মরণে। সো দিস ইজ দ্য এন্টায়ার থিং। স্বামী বিবেকানন্দ সম্বন্ধেও তোমাদের পড়ে রাখার দরকার আছে। নাও
আমরা যদি দেখি মুভিং টু দ্য এডিটোরিয়াল সেকশনস, দেখো এডিটোরিয়াল সেকশনে আমরা যেটা নিয়ে ডিসকাশন করব, ফার্স্ট এডিটোরিয়াল, এটা তোমরা নিজেদের মতো করে পড়বে। আমরা অনেকবার এই ল্যাঙ্গুয়েজ ইস্যু নিয়ে ডিসকাস করেছি, 3 ল্যাঙ্গুয়েজ পলিসি কি, এবং ইংলিশ ড্রিম, ইম্পোজিং ল্যাঙ্গুয়েজ অ্যাজ দ্য মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইন আনঅ্যাকসেপ্টেবল। বাট আমরা আজকের দিনে দাঁড়িয়ে এই এডিটোরিয়ালকে ইন ডিটেলসে ডিসকাস করব, অ্যান্ড দ্য নেম অফ দ্য এডিটোরিয়াল ইজ ভিউ ইন্ডিয়াস জেন্ডার গ্যাপ রিপোর্ট র্যাঙ্কিং অ্যাজ এ ওয়ার্নিং। রিসেন্টলি আমরা যদি দেখি গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট 2025, এর যে ইন্ডিয়ার র্যাঙ্ক 131 আউট অফ 148 কান্ট্রিজ। এই যে র্যাঙ্ক সেটা কিন্তু ইন্ডিয়াকে মানে কি পিকচার আমাদের সামনে আসে, ইন্ডিয়ার যে জেন্ডার ইনইকুয়ালিটি স্টিল এক্সিস্ট, এই ভয়াবহ চিত্র আমাদের সামনে তুলে ধরে। এই জায়গায় দাঁড়িয়ে অলদো আমরা যদি দেখি ইকোনমিক পার্টিসিপেশন, হেলথ এবং সার্ভাইভাল, এই পিলারগুলোতে কিন্তু জেন্ডার প্যারিটি নেই, জেন্ডার ডিসপ্যারিটি ইজ present. Now these are not just social indicator, they are signs of a structural failure holding back the national progress. এই যে জেন্ডার ডিসপ্যারিটি, এটা কিন্তু আমাদের ন্যাশনাল প্রোগ্রেসের ক্ষেত্রে ইম্পেডিমেন্ট হিসেবে দাঁড়িয়ে আছে। নাও ডেসপাইট প্রোগ্রেস ইন এডুকেশনাল অ্যাটেনমেন্ট, ইন্ডিয়া কন্টিনিউস টু স্ট্রাগল ইন এনশিওরিং উইমেন্স হেলথ অ্যান্ড অটোনমি। দ্য রিপোর্ট শোজ দ্যাট ইন্ডিয়া সেক্স রেটিও, যেটা অ্যাট দ্য টাইম অফ বার্থ, এটা খুব কম অ্যাজ কম্পেয়ার টু দ্য ওয়ার্ল্ড লেভেল। নাও আমরা যদি দেখি আমাদের ইন্ডিয়া সোসাইটিতে স্টিল দেয়ার ইজ এ প্রেফারেন্স ফর পারসিস্টেন্স সন প্রেফারেন্স, অর্থাৎ পুত্র সন্তান জন্মের যে ইচ্ছা, সুপ্ত বাসনা, সেটা কিন্তু আমাদের এই যে সেক্স রেশিওকে এখনও ক্রিপেল করে রেখেছে। হেলদি লাইফ এক্সপেক্টেন্সি, এটাও মহিলাদের অনেক কম। মহিলাদের কিন্তু বিভিন্ন ধরনের রোগ বা হেলথ সিস্টেমে কিন্তু মেনদের থেকে বা মেল পার্টের থেকে ফিমেলরা অনেক বেশি পিছিয়ে আছে। নেক্সট আমরা যদি দেখি ক্রনিক নেগলেক্ট ইন দ্য রিপ্রোডাক্টিভ হেলথ, প্রিভেন্টিভ কেয়ার এবং নিউট্রিশন, স্পেশালি উইমেনরা যদি দেখি লোয়ার ইনকাম বা রুরাল ব্যাকগ্রাউন্ড থেকে যারা বিলং করছে, তাদের প্রাইমারি হেলথ কেয়ার নেই, বা ইভেন তাদের কিন্তু বিভিন্ন হেলথ ফেসিলিটি অ্যাক্সেস করতেও সমস্যা হয়। নাও আমরা যদি দেখি উইদাউট গুড হেলথ ইকোনমিক ইনক্লুশন আমরা কিন্তু তাদের পসিবল করতে পারবো না। এবং নিয়ারলি 57% অফ দ্য ইন্ডিয়ান উইমেন যারা 15 থেকে 49 বছর বা 15 থেকে 49 ইয়ার্সের মধ্যে আছে, ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে রিপোর্ট দেখাচ্ছে দে আর ফেসিং সিভিয়ার অ্যানিমিয়া কন্ডিশন। এই মাধ্যমে সেই অ্যানিমিয়ার পারসিস্টেন্স অ্যানিমিয়ার জন্য তারা কিন্তু কাজে যোগদান করতে পারছে না, তাদের যে প্রেগনেন্সি সেটা কিন্তু সেফলি প্রেগনেন্সিকে আমরা সিকিওর করতে পারি না। দ্যাট ইজ দ্য ক্রিপলিং পয়েন্ট, বা আমরা ভিসিয়াস সাইকেল পড়ি, যার মাধ্যমে কিন্তু উইমেনরা কি হচ্ছে, সাফার করছে ডিকেটস আফটার ডিকেটস। অ্যাজ পার দ্য রিপোর্ট যদি আমরা দেখি, একটা গ্লোবাল ইনস্টিটিউট তারা কিন্তু প্রজেক্টেড করে যদি আমরা জেন্ডার গ্যাপকে আরও রিডিউস করতে পারি, দ্যাট উইল প্রোভাইড আস অ্যাডিশনাল জিডিপি গেন অফ $770 billion by 2025. This is of huge significance, এবং ইন্ডিয়া appears to have lost out on the opportunity. যেহেতু জেন্ডার প্যারিটি স্টিল আমাদের একটা প্রাপ্তি করার বিষয়, আমরা এখনও সেই জায়গায় পৌঁছে যায়নি, তাই ইন্ডিয়া কিন্তু এই হিউজ অ্যামাউন্ট অফ জিডিপি লস করছে বাই নট ইনক্লুডিং উইমেন ইন দ্য হলিস্টিক ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি। নেক্সট যে জায়গায় বলা হচ্ছে সাইড লাইনিং, এই জায়গায় দাঁড়িয়ে এমপ্লয়মেন্টের রেসপেক্টেও আমরা দেখছি উইমেন রিমেন বিজি ইন দ্য ইনফর্মাল সেক্টর, বা রেগুলার আর্নিংয়ের জন্য উইমেনদের কিন্তু প্রজেক্ট করা হয়। বাট আমরা যদি দেখি পুরো জায়গাটায় আনপেড কেয়ার তারা প্রোভাইড করে, আমাদের হাউসহোল্ড ম্যানেজমেন্ট করে, বাট যে মেন ওয়ার্কফোর্স, ডিসিশন মেকিং ওয়ার্কফোর্সে এখনও উইমেনদের কিন্তু প্রপারলি ইনটেক করা হয়নি, এবং দেয়ার ইজ আ ভিজিবল গ্যাপ। নাও ইনভেস্টিং ইন দ্য কেয়ার ইনফ্রাস্ট্রাকচার সাচ অ্যাজ চাইল্ড কেয়ার সেন্টার, এল্ডার কেয়ার সার্ভিস, ম্যাটারনিটি benefit would not only ease this burden but also enable millions of women to enter or re-enter the workforce. অনেক সময় দেখা যায় উইমেনরা ডিউরিং দ্য প্রেগনেন্সি অর আফটার দ্য চাইল্ড ডেলিভারি তারা কিন্তু ওয়ার্কফোর্স কুইট করে, তারা কাজ করতে পারে না। তাহলে প্রপার চাইল্ড কেয়ার ফেসিলিটি, এল্ডার কেয়ার ফেসিলিটি যদি আমরা প্রোভাইড করি, এই ভ্যাকিউম কিন্তু অবশ্যই পূরণ হবে, এবং এই যে ইকোনমিক ব্লাইন্ড স্পট সেটা এসে উইমেনরা প্রোভাইড করবে, এবং তাদের যে জেন্ডার বাজেটিং দরকার, ডিরেক্ট ইনভেস্টমেন্ট দরকার কেয়ার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার জন্য, এবং ইন্ডিয়াকে এই জায়গায় বিভিন্ন কান্ট্রি লাইক উরুগুয়ে, সাউথ কোরিয়া, তাদের যে এক্সাম্পল সেগুলোকে কিন্তু ইউজ করতে হবে উইথ রেসপেক্ট টু প্রপার ডেভেলপমেন্ট প্ল্যানিং এবং টু ব্রিং দ্য পজিটিভ রেজাল্ট। নাও আমরা যদি দেখি Global Gender Gap Report, it is not just a ranking, it is a warning. Unless India treats gender equality as a central to its economic and demographic feature, it risks যে এন্টায়ার গেন, যেটা আমরা হার্ড ওন্ড গেন, সেটাকে কিন্তু মিনিমাইজ করে দেবে আমরা যতই ইনভেস্টমেন্ট করি। বাট আনটিল না আনলেস আমরা এই সোশ্যাল এভিলকে এলিমিনেট না করতে পারছি, ততক্ষণ কিন্তু আমরা আমাদের যে ডিজায়ার্ড
অ্যাসপিরেশন সেখানে কিন্তু পৌঁছাতে পারবো না। তাহলে এই এন্টায়ার আর্টিকেলে দেয়ার আর সেভারাল পয়েন্টস উইথ রেসপেক্ট টু সিনিয়র সিটিজেনদের নিয়ে আমরা কী করতে পারি, সিনিয়র সিটিজেনের রেসপেক্টে যে ডিসপ্যারিটি আছে অনেক জায়গায় দেখা যায় যে এখানেও কিন্তু আমরা ডমিনেশন ফেস করি এবং যারা মহিলা তারা কিন্তু প্রপার কেয়ার পায় না, অলদো দে আর দ্য কেয়ার গিভার্স। তাহলে এইভাবে প্রত্যেকটা আর্টিকেলকে তোমরা যদি লেখার চেষ্টা করো আমি শিওর তোমাদের রাইটিং ক্যাপাবিলিটি এনহান্সমেন্ট হবে। নেক্সট আর যে আর্টিকেলগুলো আছে, দিস ইজ দ্য ওয়ান আর্টিকেল যেটা নিয়ে কিন্তু আমরা ডিসকাশন করেছিলাম এবং রিপিটেডলি এই আলোচনা হয়েছে আমাদের, যে ট্র্যাজেডি অফ দ্য ট্র্যাক। রেলওয়েতে কিন্তু রিসেন্টলি একটা ইনসিডেন্ট হয় যেখানে কিন্তু দেখা যায় ট্র্যাকে ট্রেন চলে আসে এবং সেইখান দিয়ে যারা রেল লাইন পাস করছিলেন সেখানে একটা বড় ভয়ানক ট্র্যাজিক ইনসিডেন্ট ঘটে। তামিলনাড়ুতে এই ঘটনা ঘটে এবং সেই জায়গা থেকে কিন্তু এই যে নন ইন্টারলকড সিস্টেম অফ দ্য রেলওয়ে সেটার ওপর ফোকাস করা হয় এবং বলা হয় যে রেলওয়েকে ইমিডিয়েটলি অটোমেটেড ইন্টারলকিং সিস্টেমকে ইউজ করতে হবে। এটা নিয়ে আমরা এডিটোরিয়াল ডিসকাশন করেছিলাম। নেক্সট আমাদের আজকে আর কোনো আর্টিকেল নেই। লাস্ট আমরা তোমার কাছে একটা কোয়েশ্চেন রেখে গেলাম, ইডি কন্ডাক্টস প্রেস সার্চেস ইন দ্য ইউএস ডানকি রুট কেস, এটা মনে রাখবে। এবং আমার কোয়েশ্চেন, ইডি কি কোন অ্যাক্টের আন্ডারে ইডি তৈরি হয়, ইডির মেন কাজ কি? ইডির মেন কাজ হচ্ছে কান্ট্রিতে মানি লন্ডারিং প্রিভেন্ট করা এবং ফাইন্যান্সিয়াল যে টেরোরিজম অ্যাক্টিভিটিকে, স্পন্সার টেরোরিজমকে কাট ডাউন করা, মেনলি প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের এগেনস্ট এটা কাজ করে। এবং আমরা যদি দেখি ফেরা অ্যাক্ট বা ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্টের রেসপেক্টে যে নোডাল এজেন্সি ইন আওয়ার কান্ট্রি আছে সেটাই কিন্তু ইডি। সো দিস ইজ অল ফ্রম দ্য অ্যানালিসিস অফ দ্য ডে। কেমন লাগলো অবশ্যই জানিও। আজকে আমি ওয়ান লাইনার কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে ইনক্লুড করতে পারলাম না, কারণ আমি একটু তাড়াই ছিলাম, আমার ওয়ান লাইনারগুলো ইনক্লুড করতে পারলাম না। বাট তোমরা চিন্তা করো না, নেক্সট দিনের ক্লাসে আমি অবভিয়াসলি, কালকে সানডে থাকবে, আমার কাছে সময় থাকবে, আমি ওয়ান লাইনার কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে তোমাদেরকে ইন ডিটেলসকে কিন্তু কম্পাইল করে দিয়ে দেবো এবং মান্থলি তোমরা কিন্তু এই ওয়ান লাইনারগুলো করলেই দিস ইজ এনাফ টু হ্যান্ডেল অল দ্য কোয়েশ্চেন্স। নো, সো উইথ দিস আই এম ব্রিঙ্গিং দিস ক্লাস টু দ্য এন্ড। লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো টু মাই চ্যানেল। টেলিগ্রাম চ্যানেল কিন্তু তোমরা জয়েন করে নিও টু গেট দ্য পিডিএফ। এবং তোমাদের যদি ডেডিকেটেড মেন্টরশিপ প্রোগ্রাম আমার সাথে যুক্ত হয়ে পড়াশোনা করতে চাও, WBCS বা আদার পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে চাও এবং তোমরা কোনো কোয়ারিজ থাকছে কীভাবে পড়তে হবে বুঝতে পারছো না, নিজেরা সেলফ স্টাডি করছো, বা তোমরা ফ্যামিলি বা কর্মজগতে একটা হিউজ টাইম দেওয়ার পর 4 থেকে 5 ঘন্টা সময় বার করে কোনটা পড়বো না পড়বো এই দ্বন্দ্ব বা এই মানে ডাউটের মধ্যে আছো, দেন ইউ ক্যান take one guidance, holistic scientific guidance from my side. I am trying my best to provide you the guidance and necessary support for appearing in any competitive examination. তোমাদের যদি তোমরা ইন্টারেস্টেড থাকো আমাকে মেল করে জানাতে পারো, মেলে তোমার নাম এবং ফোন নাম্বার জানাতে ভুলো না। With this note, I am bringing this class to the end. Thank you for watching. Have a nice day.